This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আর আমার সঙ্গে রয়েছে আমি আছি। আর প্রথম যে খবরের দিকে নজর রাখবো, ফের আক্রান্ত বিএলও, এবার নদিয়ার কালীগঞ্জে। বাবার থেকে মেয়ের বয়স 5 বছর বেশি, সেটা দেখানোর অভিযোগ রয়েছে। আর প্রশ্ন তুলেই কালীগঞ্জে বিএলওকে বেধড়ক মারধর করা হয়েছে, এই অভিযোগ উঠছে তৃণমূল সমর্থকের বিরুদ্ধে। বিএলওকে মারধরের অভিযোগ তৃণমূল সমর্থকের বিরুদ্ধে। বিএলওর বিরুদ্ধে অভিযোগ যে বাবা আর মেয়ের বয়সের ফারাক 5 বছর দেখানো হয়েছে। মহাদেব আমাদের সঙ্গে রয়েছে। মহাদেব, কি হলো এরপরে? পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কোনোভাবে প্রশাসন হস্তক্ষেপ করেছে? এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে যে কোনো ব্যবস্থা গ্রহণ করা তা কিন্তু করা যায়নি, লক্ষ্য করা যায়নি। কারণ বিডিও কাছে অভিযোগ জানিয়েছিল পরিবার, এবং অভিযোগ জানানোর পরও এখনো পর্যন্ত লিখিত অভিযোগ না হয় অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য, কারণ একজন বিএলও তাকে বেধড়ক মারধর করা হয়েছে। আজকে শুনানিতে ডাকা হয়েছিল, সেই শুনানিতে যায়নি। বিএলওর পক্ষ থেকে বারবার পরিবারের কাছে তার কাগজপত্র চাওয়া হচ্ছিল, এবং এই কাগজপত্র দেওয়ার নাম করেই গতকালকে রাত্রে যখন কাগজপত্র দিতে যায় তখন কিন্তু তাকে বেধড়ক মারধর করা হয়। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে, এবং সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় শক্তিনগর হাসপাতালে। সেখানে আসলে ধন্যবাদ। আমাদের গ্রামে আয়তুল্লাহ শেখের যে স্ত্রী, উনির নামটা ভুল ছিল, মানে বয়সের গন্ডগোল ছিল। বয়স বলতে কেমন বয়স? বয়স মানে 5-6 বছর বয়স। ওর বাবার বয়সের মানে ওর বয়স থেকে মানে বাবার বয়স থেকে ওর বয়সটা বেশি হচ্ছে, মেয়ের বয়স বেশি হয়ে যাচ্ছে। এই নিয়ে 2-3 বার কাগজ ফেরত আসে। এই নিয়ে কালকে গিয়ে ওরা বলেছে যে এরকম কি হয়েছে, বলে তাহলে আমার হাতে তো কিছু নয়, ওকে বলে তোমাকে ঠিক করে দিতে হবে। এই নিয়ে ওরা 3-4 জন গিয়ে মারধর করেছে। মারার কারণ হচ্ছে তো এই যে ভুলটা সংশোধন করে দিতে হবে। ও কি সংশোধন করার কি আছে? আলিফা আহমেদের কেউ হয় কিনারা কি? আলিফা আহমেদের মানে পার্টির লোক, আমরা পার্টির লোক। আপনাদেরকে দেখিয়েছিলাম কাটোয়ায় দাঁড়িয়ে থাকা ট্রেনে কিভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই ঘটনায় রেলের আধিকারিকরা কোথাও ষড়যন্ত্র দেখছেন। বলছেন সিসি ক্যামেরা ফুটেজে 5 জনকে দেখা গিয়েছে, তারাই আগুন লাগিয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে একটা 5 সদস্যের টিম তৈরি করা হয়েছে, কারণ এখনো পর্যন্ত তদন্ত যতটা এগিয়েছে বলা হচ্ছে শর্ট সার্কিট থেকে যে আগুন লাগেনি তা রেল অনুমান করছে। এখনো তদন্তে সেরকম কিচ্ছু প্রমাণ পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের নেপথ্যে বড় ষড়যন্ত্রের আশঙ্কা করছে রেল। অন্যান্য দিনের মতো রাত্রিতে কাটোয়া আজিমগঞ্জ লোকাল কাটোয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। এই ট্রেন এখানে দাঁড়িয়ে থাকার সময় আজ ভোর 4:30 নাগাদ এই কামরাতে হঠাৎই আগুন দেখা যায়, দাও দাও করে জ্বলতে থাকে। আশেপাশে যে সমস্ত মানুষজন ছিল অর্থাৎ যাত্রীরা ছিল তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে, ছোটাছুটি শুরু করে দেয়। দেখা যাচ্ছে যে ট্রেনের এই একটি কামরায় কিন্তু ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়ে, এবং পুরো কামরায় একদম পুড়ে ছাই হয়ে গেছে। যে সিট দেখা যাচ্ছে সেই সিট কিন্তু আর কিছুই অবশিষ্ট নেই, একদম তার সেই লোহা বেরিয়ে গেছে। উপরের যে ফ্যান লাইট সমস্ত কিছু একদম পুড়ে ছাই হয়ে গেছে, ট্রেনের কামরার ভেতরে পড়ে রয়েছে। এখনও পর্যন্ত কিন্তু এখানে হয়তো দেখা যাচ্ছে যে আগুনের যে গরম ভাব, সেই গরম ভাব কিন্তু বেরোচ্ছে। খবর পাওয়া মাত্রই কিন্তু দমকলে 2টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়, এই কাটোয়া স্টেশনে এসে পৌঁছায়, এবং আগুন দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে নিয়ে আসে। কার গাফিলতি, কী কারণে এই আগুন, শর্ট সার্কিট থেকে কি সত্যিই এই আগুন লেগেছে? যদি এখানে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। সব কিছুরই তদন্তে কিন্তু ইতিমধ্যে রেলের আধিকারিকেরা। কৌশিক দত্ত, TV9 বাংলা, কাটোয়া। 3 নম্বরে ঘুমিয়ে আছে, তারপরে ম্যাডাম বলছে আগুন ধরে আছে, আমি ভয় জ্বলছে। তারপরে আমরা গ্যাস আনলাম থেকে গ্যাস এনে দিয়েছি, তারপরে জল দিয়েছি, কেউ ছিল না, যারা ঝাঁট দেয় তাও ছিল না। তারপরে 10 মিনিটের মধ্যে তারপরে হচ্ছে যারা জলে তারা এসছে। इन्वेस्टिगेशन अभी तो ऑब्जर्वेशंस चल रही हैं। ऑब्जर्वेशंस के अंदर कोच के अंदर जहाँ पर जो जला है उसके अंदर कहाँ पर ज़्यादा वाष्प या जो गर्मी जो है वो क्या रही है, उसके बेसिकली ऑब्जर्वेशंस किए जा रहे हैं। और भी बहुत सारी चीज़ें, शॉर्ट सर्किट से ये केस नहीं हुआ है। जो प्रिलिमिनरी हमको लग रहा है
क्योंकि गाड़ी के अंदर तो पूरी इलेक्ट्रिसिटी बंद थी, इलेक्ट्रिसिटी गाड़ी के अंदर बंद थी, बंद गाड़ी, ये गाड़ी बंद थी और इसके अंदर इलेक्ट्रिसिटी नहीं थी। इसके अंदर इसके सारे ब्रेकर्स जो हैं, ट्रेन क्योंकि रात में आती है और सुबह जाती है, तो सारे ब्रेकर्स को बंद कर दिया जाता है। हम अभी सारे एंगल्स को प्रोब कर रहे हैं, सारे के सारे एंगल्स। इंटरनल क्या हो सकता है, किसी पैसेंजर्स कोई अंदर आदमी ने कर दिया या किसी और ने कर दिया, ये सारे एंगल जो हैं, मैंने आपको कहा अभी हम केवल ऑब्जर्वेशन स्टेज पे हैं। सीसीटीवी फुटेज का भी एग्जामिनेशन किया जा रहा है, काफ़ी ज़्यादा फुटेजेस हैं। কাটোয়ায় ট্রেনে যে এই আগুন লাগার ঘটনা এবং রেলের পক্ষ থেকে ষড়যন্ত্র একটা অনুমান করা হচ্ছে, কিন্তু এই ঘটনায় রাজনীতি হচ্ছে। কেন্দ্রকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। তারা কি বলছে? সমাজ মাধ্যমে পোস্ট করে বন্দে ভারতের উদ্বোধন হয় বুকবাজি, অথচ সাধারণ ট্রেনের যাত্রীদের কোনো নিরাপত্তা নেই। রাজ্যে বেকারত্বের যন্ত্রণা বেআব্রু করল তৃণমূলেরই সরকার। ভোটের আগে যুবসাথী প্রকল্পে মিলবে বেকার ভাতা। রাজ্য জুড়ে শুরু হয়েছে যুবসাথীর ক্যাম্প। ভাতার জন্য নাম নথিভুক্ত করতে ক্যাম্পে ক্যাম্পে বেকারদের লম্বা লাইন। যদি কর্মসংস্থান ভালো হতো তাহলে বেকার ভাতার জন্য লাইনে দাঁড়াতেই হতো না, বলছেন ভাতা নিতে আসা বেকাররাই। নিজেদের টাকা নিজেরাই পাচ্ছে। এটা তো 1500 টাকা আজকালকার মানুষের কিছু হয় না, একটা চাকরি অনেক দরকার। যদি কর্মসংস্থানটা ভালো হতো তাহলে আজকের এই লাইনে দাঁড়াতে হতো না। ভাতাতে তো কেউই সীমাবদ্ধ থাকতে চায় না, 1500 টাকায় আর কি হয়। বেকার ভাতা পেতে প্রতি বিধানসভায় লম্বা লম্বা লাইন, তাতে দাঁড়িয়ে রাজ্যের বেকার যুবক যুবতীরা। লাইনে যেমন মাধ্যমিক পাশ করা আবেদনকারীরাও রয়েছেন, তেমনি রয়েছেন MA ডিগ্রি পাশ করা যুবক যুবতীরাও। 1500 টাকার যুবসাথীর জন্য আবেদনের লাইনে দাঁড়িয়েও চাকরির কথা বেকার যুবক যুবতীদের মুখে। বেকার ভাতা চাকরির বিকল্প হতে পারে না, বলছেন যুবসাথীর আবেদনকারীরা। তাঁরা চাইছেন রাজ্যে চাকরি হোক, শিল্প আসুক, বিনিয়োগ হোক। আজকে চাকরি নেই আমাদের রাজ্যে, আমাদের ভাতার জন্য তো আসতেই হবে। চাকরিটা হলে অন্তত এই স্যালারি মানে এই টাকারই যদি মানে মাইনা দেয় তাও কাজ করতে রেডি আছে। চাকরি তো অবশ্যই চাই, ভাতা তো কয়েক বছরের জন্য পাবো, কিন্তু চাকরি তো সারা জীবনের জন্য থাকবে না। চাকরিটা ভালো হতো অনেকের জন্যই। এটা যদি না দিয়ে যদি কোথাও একটা ইনভেস্টমেন্ট যদি করতো, এটা অনেক ভালো ছিল। কৃষি হলে বেশি ভালো হতো, চাকরির বিকল্প অবশ্যই হতো। তৃণমূল সরকারের প্রকল্পই স্পষ্ট করে দিচ্ছে রাজ্যের কর্মসংস্থানের বেআপ্রু ছবিটা। ভাতার তো কোনো ঠিক ঠিকানা নাই, কালকে বলবে ভাতা দিয়েছি এবার পার্টির মিছিলে চল, এটা করবে কাল থেকে। যুবসাথীর লাইনের মিছিল দেখছেন, এটাই আগামী দিনে তৃণমূল পার্টির মিছিলে জোর করে রূপান্তরিত করার চেষ্টা করা হবে। যুবকদেরকে অনুরোধ করবো যে সেখানে গিয়ে তারা প্রত্যেকেই যেন যুবসাথীর অ্যাপ্লিকেশন করে, ভালো কথা, কিন্তু তার সাথে এই অ্যাপ্লিকেশনটাও করে যে যেন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। বেকার যুবকরা তারা কাজ পাচ্ছে, তার সাথে সাথে যারা এখনো কাজ পায়নি তাদের পাশে দাঁড়িয়ে উন্নত রাষ্ট্রের মতো আমেরিকা, ইউরোপেও যারা বেকার, তাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে, তাদেরকে উৎসাহ ভাতা দেওয়া হয়। এখানেও মমতা ব্যানার্জির সরকার সেই কাজ করছে, তাতে গাত্র দেওয়া হয়েছে বিজেপির। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে নতুন চমক যুবসাথী। রাজনীতির নজরে বেকার যুব সমাজ, ভোটের বাক্সে কি এক্স ফ্যাক্টর হবে যুবসাথী? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলা জুড়ে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। লম্বা লাইন দেখে অনেকেই বলছেন এটাই রাজ্যের কর্মসংস্থানের আসল ছবি। কিন্তু রাজ্যে কি সত্যিই কোনো রোজগার নেই? উপার্জন আছে বলেই তো 3 বছরে অট্টালিকা বানিয়ে ফেললেন পঞ্চায়েতের সদস্য। রোজগার ও তার ভাগাভাগি নিয়ে শিলিগুড়ি কাওয়াখালীতে শাসকের অন্দরেই উত্তাপ পৌঁছেছে চরমে। আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। মুখ্যমন্ত্রী অনেকদিন থেকেই বলছেন, কিন্তু তার দলের নেতারা শুনছেন তো? বিরোধীরা বললে এক কথা, করে খাওয়া, টাকা তোলা, দুর্নীতির তীরে তৃণমূলকে বিঁধছে। মহানন্দার তীরে অবৈধ জমির কারবার, চর ও নদীর পাড় দখল করে গড়ে উঠেছে বসতি, সঙ্গে অবৈধ বালির কারবার, কাঁচা টাকার রমরমা খেলা। শনিবার রাতেও ছড়ালো উত্তাপ
অভিযোগ পঞ্চায়েত সদস্যের বালির গাড়ি আটকায় দলেরই আরেক পক্ষ। এর পাল্টা দলেরই SC/ST সেলের সভাপতি দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্যের দলবলের বিরুদ্ধে। দেখাবো তার দোকান, মুদির দোকান, এইভাবে আগুন দিয়ে গোটা দোকানকে পুড়িয়ে দেওয়া হয়েছে পেট্রোল দিয়ে, এবং শুধু দোকানে যাতে কেউ আসতে না পারে সেই কারণে যে স্ল্যাব দোকানে ঢোকার সামনে, সেই স্ল্যাবকেও দুমড়ে মুচড়ে ভেঙে দেওয়া হয়েছে যাতে এই দোকান বন্ধ হয়ে যায়। পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডলের অট্টালিকা সম বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। এখানে সিন্ডিকেট রাজ করতেছে, বালু পাথরের বিজনেস কাউকে করতে দিচ্ছে না। আর এখানে সরকারি জমিতে মূল পান্ডা হলো রাজু মণ্ডল। বেআইনি কাজ, কালোবাজারি সব এসব করে। রাজুর পরিবারের লোকজন বাড়ি ছাড়া, রবিবার সকাল থেকেই তাদের আর কোনো দেখা নেই। হাসপাতালের মেঝেতে শুয়ে রাজু যদিও বলেছিলেন সে নিজেই আক্রান্ত। দেখতেছিলাম, জাস্ট আমি দেখতেছিলাম। ব্যাগরোগ মাইট্রো দিয়ে আমার হাতের এখানে একটা আংটি ছিল, এখানে সোনার গলার একটা চেন ছিল, মোবাইলটা নাই। কাওয়াখালী এখন উত্তর রাজনীতিতে অন্যতম চর্চার বিষয়। শাসকের কাছে অস্বস্তি, বিরোধীদের কাছে হাতিয়ার। এটাই তো স্বাভাবিক। গরিব মানুষের রক্ত চুষে, সাধারণ মানুষের রক্ত চুষে তারা এই ধরনের বড় বড় বাড়িঘর বানিয়েছে। পুলিশকে বলেছি যথাযথ ব্যবস্থা নিতে। এর আগেও যখন ওখানে এনক্রোচমেন্ট হচ্ছিল, হাত মোবার দিয়ে সমস্তগুলোকে ভেঙে দিয়ে জায়গাগুলোকে উদ্ধার করা হয়েছে। কাওয়াখালী নামে খালি থাকলেও শিলিগুড়ির এই এলাকা এখন অবৈধ জমি, বালির কারবারে একেবারে ভরপুর। যে অবৈধ কাজের দৌলতে সরকারি কোষাগার খালি হচ্ছে, পকেট ভরছে স্থানীয় তৃণমূল নেতাদের, কাঁচা টাকায় তৈরি হচ্ছে অট্টালিকা। এটা সেই পঞ্চায়েত সদস্যের বাড়ি, যে বাড়ি আপাতত তালামারা, বাড়ির সামনে বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে আছে, বাড়ির মূল গেট তালামারা। শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। মেদিনীপুর থেকে বাসন্তী, রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। দুর্নীতির অভিযোগ উঠতেই তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলেছে বিজেপি, আর পাল্টা জবাব দিয়েছে শাসক দল তৃণমূল। কোদাল বেলচা লাগছে না, কোথাও হাত দিয়ে খুঁড়লেই উঠে আসছে সিমেন্ট, বালি, পাথর। কোথাও আবার হাত দিয়ে খুঁড়লে উঠে আসছে পিচ। কোনোটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তৈরি হয়েছে, কোনোটা আবার রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে। রাজ্যের একাধিক জেলায় রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় মেদিনীপুরের টিকরপাড়া থেকে মণিদহ পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা তৈরির কাজ হয়েছে, কিন্তু দুদিন যেতে না যেতে সেই রাস্তার দুর্দশার ছবি উঠে এলো। হাত দিয়ে খুঁড়লে হাতে চলে আসছে সিমেন্ট, বালি, পাথর। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ হয়েছে। সকালবেলায় হ্যাঁ খুলে দেওয়া আছে। অভিযোগ হচ্ছে সিমেন্টের সংখ্যা সম্ভবত কম মতো, বালিও কাদল ছিল প্রচুর, ঠিক আছে, এবং হচ্ছে গ্র্যাভেল, এই আমাদের চিপস বদলে গ্র্যাভেলগুলো বেশি আছে। রামপুরহাট চিপস নয়, মরা চিপস 1 নম্বর। 2 নম্বর কলাইকুণ্ডার যে সিমেন্ট, কাটিং সিমেন্ট, সেই সিমেন্ট আসছে। এই যে মালগুলা দিচ্ছে পুরো নিম্নমানের মাল। এই ছবি সামনে আসতেই তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলেছে বিজেপি, যদিও গেরুয়া শিবিরের অভিযোগ মানতে নারাজ তৃণমূল। সামনে ভোট, টাকা পয়সার দরকার আছে, তৃণমূল নেতাদের পকেটে টাকা না দিলে তো কাজ করানো সম্ভব নয়। কন্ট্রাক্টর বাধ্য হয়ে হচ্ছে মাল ম্যাটেরিয়ালস হচ্ছে নিম্নমানের দিয়ে তাদের পকেটে টাকা ভরানোর ব্যবস্থা করে। যেই তো বন্ধ করলাম তো কি করে এখন শুনুন, কাজ তো সকাল থেকে সন্ধ্যা অবধি হচ্ছে, লেবাররা কাজ করছে, সেখানে কি করেছে তারপরে এজেন্সিকে বলেছি, ইঞ্জিনিয়ারকে বলেছি, তারা সে ইনকোয়ারি করবে। বাসন্তীতে আবার পথশ্রী প্রকল্পের হতশ্রী চেহারা। প্রায় 3 কোটি টাকা খরচে তৈরি রাস্তার পিচ উঠছে পায়ের চাপে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের। রাস্তায় পিচ ঠিক মতো দিচ্ছে না, মিক্সও ভালো হচ্ছে না, যে পিচের যে মিক্সটাও ভালো হচ্ছে না, রাস্তা উঠে যাচ্ছে। আস্তানের সমস্যায় তো 4 করে মাল দিয়ে যাচ্ছে, চারদিকে তো সব তো ঝরে চলে যাচ্ছে। ইট বাচ্চা কাচ্চা, আমাদের কুচো কাচ্চা বাচ্চা কাচ্চা আছে, ঘর থেকে ইট বের করে দেওয়া হয়েছে, যে 10-15টা 20টা ইট বের করে দেওয়া হয়েছে বামপাটটা একটু বড় মোটা করার জন্য, তাও দিচ্ছে না, তাও ইট ফেলে দেয়, না দিলি নয় বেঁচে নেবে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিজেপি। 80% চুরি আর 20% কাজ নিয়ে আমি খোঁজ খবর নিচ্ছি। প্রশাসনিকভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমি জেলা প্রশাসনকে জানিয়েছি। সামনেই বিধানসভা ভোট, তার আগে গ্রামে গ্রামে রাস্তার হতশ্রী চেহারা, আর সেই রাস্তা সংস্কারেও দুর্নীতির অভিযোগ। দেবব্রত সরকার ও অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা।
বেলেঘাটায় প্রমোটিং সংক্রান্ত বিবাদে 19 তারিখ পর্যন্ত রাজু নস্করকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে শিয়ালদা আদালত, কিন্তু বরানগরে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় শঙ্কর রাউত নিয়ে সাবধানী শাসক পক্ষ। ছুটির দিনে শিয়ালদা আদালত চত্বরে বেশ ভিড়। শনিবার কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার হাতে গ্রেপ্তার হওয়ার পর রবিবার বেলেঘাটার হেভিওয়েট রাজু নস্করকে তোলা হয়েছিল আদালতে। তার হয়ে সুর চড়াতে হাজির ছিলেন অনুগামীরা। শিক্ষা দীক্ষা তো মানুষের আছে, কিভাবে মানুষকে টর্চার করে? সবাই গেছে, উনি ছিলেন, কিন্তু রাজুদার নাম কেন বলেছে? কেন? উনি যেহেতু সমাজসেবী, উনি যেহেতু লোকের জন্য দাঁড়ান। রাজু অনুগামীরা চক্রান্তের তত্ত্ব তুললেও পুলিশ খুনের চেষ্টার ধারা দিয়েছে। আদালত 19 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এলাকায় শাসক দলের হেভিওয়েট কর্মী হিসেবে পরিচিত রাজু। ভোটের আগে তার গ্রেপ্তারি শাসকের উপর ওঠা আইন শৃঙ্খলা প্রশ্নের উত্তর। কিন্তু বিরোধীদের প্রশ্ন, কাকুলিয়ার সোনাপাপ্পু তাহলে এখনো কেন গ্রেপ্তার হলো না? অনুভবকৃত দৃশ্যের অবতারণা হয়েছে। রাজুর বিরুদ্ধে অভিযোগ ছিল, তা রাজুকে অ্যারেস্ট করেছে। এ তো তৃণমূল সেখানে তো রাজধর্ম পালন করেছে। আমি বলছি এখন এগুলো করা হচ্ছে মানুষকে চোখে আই ওয়াশ করার জন্য। ঠিক ভোটের আগে রাজু নস্করকে ছেড়ে দিয়ে ভোটে কাজে লাগানো হবে। মিলিয়ে নেবেন, একদম কাগজে লিখে রাখুন, স্ট্যাম্প পেপারে লিখে রাখুন। পুলিশের কাজ অপরাধীকে গ্রেপ্তার করা, আর বিজেপির কাজ অপরাধীকে আড়াল করা। রাজু নস্কর অ্যারেস্ট হয়েছে, সোনাপাপ্পু অ্যারেস্ট হবে। তার মোবাইল টাওয়ার ট্র্যাক করে পুলিশ চেষ্টা করছে। দেখবেন বিজেপি শাসিত রাজ্যে গিয়ে হয়তো লুকিয়ে রয়েছে। কলকাতা লাগোয়া বরানগরের আরও একটা ঘটনা সামনে আসছে। অভিযোগ, 1 লক্ষ টাকা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। এক্ষেত্রেও অভিযোগের তীরটা বরানগর এলাকার দাপুটের শাসক নেতা শঙ্কর রাউতের দিকে। ঘটনায় অন্য 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও শঙ্কর রাউতের বিষয়ে ধীরে চলনীতিতে পুলিশ। তোকে কোথায় গ্রেপ্তার করবে এত সহজে? ওকে গ্রেপ্তার করলে এই যে এমএলএর চশমা, এমএলএর ঘড়ি, এমএলএর জুতো, এমএলএর গুচি ব্যাগ, এগুলো যদি বলে দেয়, সেই ভয় ওকে কিছুতেই গ্রেপ্তার হতে দেবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। তো সবকিছুতে একটা রাজনৈতিক রং যারা লাগান, তাদের মনে হয় এখন অন্য বিধানসভাতে উকি ঝুঁকি না মেরে নিজের এলাকার মানুষের ভোটার লিস্টের নামগুলো ঠিকমতো উঠেছে কিনা সেটা দেখা উচিত। তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই, দল কোনো রকম এই ধরনের ঘটনাকে সমর্থন করে না। কোথাও অ্যাকশন, কোথাও চুপ। ছোঁয়াছুঁয়ির খেলা নিয়ে যেমন প্রশাসন প্রশ্নের মুখে, ঠিক তেমনি উত্তর থেকে দক্ষিণ একাধিক ক্ষেত্রে স্থানীয় শাসক নেতাদের দাপুটে মেজাজে ভোটের মুখে অস্বস্তি বাড়ছে শাসকের। সুজয় পাল ও অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আবার ওড়িশা, শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠছে। বাংলার পরিযায়ী শ্রমিকদের এই বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠল। বাংলাদেশে তকমা দিয়েই পুলিশি অত্যাচারের অভিযোগ তোলা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশের হেফাজতে কয়েকজন পরিযায়ীও আছেন বলে দাবি। আতঙ্কিত নদিয়ার শান্তিপুরের এক যুবক এবং তার পরিবার। 15 বছর ধরে ওড়িশায় হকারি করছেন সুজয় পাল। ওই পরিযায়ী শ্রমিকের দাবি, কয়েক মাস ধরেই অত্যাচার চলছে। কয়েকদিন আগে বাংলার কয়েকজন শ্রমিককে ঘর থেকে তুলে নিয়ে চলে গেছে পুলিশ। চরম উৎকণ্ঠায় থাকা পরিযায়ী শ্রমিকের ভিডিও বার্তায় সাহায্যের আর্তি। ভিন রাজ্যের পরিযায়ী হেনস্থার অভিযোগ তৃণমূল কংগ্রেস বারবার তুলেছে, আর তা নিয়ে তৃণমূল বিজেপির তরজাও চলছে। কাজ করি, কিন্তু আজকে 15 দিন আগে আমাদের এখান থেকে দিননগরের 3 জনকে আর মুর্শিদাবাদের 15 জনকে ওরা রাত্রে তুলে নিয়ে চলে গেছে কোনো বিনা কারণে। এর কোনো কারণ নেই, কিন্তু রাত্রে যখন আমরা পুলিশ আসে দরজা খুলে নিয়ে দরজা লাথি মেরে মেরে আমাদেরকে তুলে বলছে তোরা বাংলাদেশি রোহিঙ্গা, তোরা মুসলিম, এসব কথাবার্তা বলে পুলিশ নিয়ে গিয়ে ফালতু জেলে ভরে দিয়েছে। এখন আমরা কি করব? আমরা প্রচণ্ড আতঙ্কের মধ্যে বসবাস করছি। তা এখানে কতদিন থাকতে পারবো বলতে পারবো না, কিন্তু আমি আমাদের পশ্চিমবঙ্গবাসী সবার কাছে অনুরোধ করছি যাতে সবার সহানুভূতি, সবার প্রচেষ্টায় আমাদের কিভাবে সহযোগিতা মিলবে, আপনারা একটু আমাদের সহযোগিতা করার চেষ্টা করুন। যাতে হঠাৎ করে দেখছি যে 15 দিন কি 1 মাস এরকম শুনছি যে পুলিশই ধরপাকড় করছে, ওদের ওখানে চাকরি দিচ্ছে না। এখান থেকে কি ও একাই থাকে? না, এখানে আরো আমাদের এই কারিগর পুলিশ লোক থাকে। আমাদের মঠপাড়া একটা ছিল, তাকেও আতঙ্কে চলে আসছে। মানে পুলিশি অত্যাচারে কি চাইছেন এখন? চাচ্ছি যাতে ওরা ওখানে ভালো মতো কাজকর্ম করতে পারে।
আর যদি কাজ নাই করতে দেয় তাহলে ওর বাড়ি ফিরে বাড়ি চলে আসে। ইচ্ছাকৃতভাবে বাংলার পরিযায়ী শ্রমিকদের আজকে অন্যায় করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। আজকে আমি বলতে চাই প্রায় 1 কোটি মানে বাইরের থেকে লোক এসে এ বাংলার বুকে, সে বিহার থেকে হোক, উড়িষ্যা থেকে হোক, আমরা যাদের উড়িয়া বলি, আমরা যাদের বিহারি বলি, বিভিন্ন বাংলার বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে রয়েছে। বাংলা এসে তারা কাজ করছে, পেটের দায়ে কাজ করছে। কই বাঙালিরা, আমরা তো তাদের ওপর আক্রমণ করছি। বিজেপি আজকে রাজনৈতিকভাবে পরাজয় নিশ্চিত জেনে যে ধরনের বাঙালি পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার, আমি শ্রমিক সংগঠন করি, আমি এর তীব্র প্রতিবাদ করছি। আমরা দেখছি 70 লক্ষ পরিযায়ী শ্রমিক গোটা পশ্চিমবাংলায়। বানালো কে? আপনি আমাকে জিজ্ঞেস করছেন, এই প্রশ্নের জবাব দেওয়া উচিত বাংলার সরকার। তারা বিভিন্নভাবে বাইরে থেকে যারা আসেন এখানে রাজনীতি করতে আসেন, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, বাঙালি অবাঙালিদের মধ্যে বিভাজন করে দিচ্ছেন, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করে দিচ্ছেন। এই যে বিভাজন, এই রেসটা বিভিন্ন রাজ্যে গিয়ে পড়ছে। আর ভোটের আগে ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা আছে। মার্চ মাসে ব্রিগেডে সমাবেশ করবে বিজেপি। প্রধান বক্তা প্রধানমন্ত্রী। সভার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, কিন্তু তার আগে দক্ষিণবঙ্গের বিভিন্ন সাংগঠনিক জোনে রথযাত্রা করবে বিজেপি। সেই সমস্ত রথ ব্রিগেডের অভিমুখেই রওনা দেবে। দোলযাত্রার পরেই রথযাত্রা কর্মসূচি শুরু করবে পদ্ম শিবির। পরীক্ষার মরশুম শেষ হলে মার্চের প্রথম সপ্তাহ থেকে বড় জনসভা শুরু হবে। কলকাতা জোনে ব্রিগেডেই জনসভা করতে চাইছে বিজেপি। ব্রিগেডের সভায় জমায়েত মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলো নিয়ে। সেই সঙ্গে শিলিগুড়িতেও ব্রিগেডের মতোই সমাবেশের পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের। 20 অথবা 22 ফেব্রুয়ারি বিএসএফ এর কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় আসতে পারেন অমিত শাহ। সেই সময় সাংগঠনিক কর্মসূচিও সেরে নিতে পারেন তিনি। ফেব্রুয়ারি মাস পার হয়ে গেলে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সর্বভারতীয় সভাপতি সবাই আসতে শুরু করবেন। তার কারণ হচ্ছে, যেহেতু এই মাসে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা আছে, ভারতীয় জনতা পার্টি পরের মাস থেকে পুরো দমে পশ্চিমবঙ্গ জেতার জন্য যা যা করা দরকার তার জন্য লাফাবে, এবং আমরা এবার পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার, নরেন্দ্র মোদীর সরকার গঠন করব। প্রধানমন্ত্রী আসবেন মার্চে, ব্রিগেড তো বিজেপি করবে। শুভেন্দু আর সুকান্তরা বলবে ব্রিগেড চলো, দিলীপ ঘোষ বলবেন ব্রিগেড থেকে ফেরো। এই তো ওদের ব্রিগেড। 4টে লোক হবে না, এপাশ ওপাশ, ওই রাজ্য সেই রাজ্য থেকে বাস ভাড়া করে এনে ব্রিগেড। আর প্রধানমন্ত্রী তো আগেও এসেছেন, প্রধানমন্ত্রী অমিত শাহ, এরা তো ডেলি প্যাসেঞ্জারই করেছেন। আসবেন, বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে। যত বেশি করে এই নরেন্দ্র মোদী আর অমিত শাহরা বাংলায় এসে তৃণমূল বা বাংলার বিরুদ্ধে কুৎসা করবেন, হুমকি দেবেন, তত বাংলার মানুষ একজোট হয়ে নো ভোট টু বিজেপি, ভোট ফর তৃণমূল কংগ্রেস, বাংলার আকাশে বাতাসে সেটা দৃঢ় প্রত্যয় হিসেবে ছড়িয়ে পড়বে। মার্চ মাসে কোনো একটা তারিখে নাকি নরেন্দ্র মোদী আসবেন, তিনি আসলে আসবেন, থাকবেন, ঘুরবেন, চলে যাবেন। বাংলার মানুষ বুঝে গেছে যে মানুষকে বিভক্ত করে, বিভাজিত করে, ছোট করে এবং মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়ে যারা দিল্লিতে বসে আছে তারা, অথবা তাদের প্রশ্রয়ে যারা রাজ্যে বসে আছে তারা, এরা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। হিম্মত থাকলে ব্রিগেড করবে, কিন্তু লোকজন ব্রিগেডকে পছন্দ করে মোদী যখন আসবে, তার মানে এটাই যে ভোটের আগে তার প্রয়োজন যে শক্তি দেখানো, বাংলার মানুষের কাছে বিজেপি পার্টি প্রচার করা, এটাই তো মূল উদ্দেশ্য। এতদিন তো ব্রিগেডে কেউ সভা করতে আসেনি। এখন ভোট আসবে, কত রঙ্গ দেখবেন এই বঙ্গে, দিদির রঙ্গ, মোদির রঙ্গ, কত রঙ্গ দেখবেন এই বঙ্গে।